Assalamu alaikum. Welcome to the MCQ math solution of 8 Banks SO 2023 organized by BIBM. Let's get started. Question number 1. In a class, 120 students are male and 100 students are female. 25% of male students and 20% of female students are engineering students. 20% of the male engineering students and 25% of the female engineering students passed the final exam. What percentage of engineering students passed the exam? তো এখানে বলা হচ্ছে যে 120 জন মেল স্টুডেন্ট এবং 100 জন ফিমেল স্টুডেন্ট আছে ক্লাসে। এর মধ্যে 25% অফ মেলদের 25% এবং ফিমেলদের 20% হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এখন যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের মধ্যে আবার 20% অফ মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যান্ড 25% ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের 25% এরা পাস করেছে ফাইনাল এক্সামে। তো জানতে চাচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাস দ্য এক্সাম, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কতজন পাস করেছে। তাহলে আমরা প্রথমে যদি মেল 100-এর মেলের হিসাবটা দেখি, মেল হচ্ছে যে 120, তো 120 টোটাল স্টুডেন্ট মেল, এদের মাঝে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হচ্ছে 25%। তো 120 এর 25% হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 120 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 30। তাহলে 30 জন হচ্ছে মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এই 30 জনের মধ্যে যখন পরীক্ষা দিল তখন 20% মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস পাস দ্য এক্সাম। তাহলে 30 এর 20% পাস করেছে। তো 30 এর 20% কত? 10% হচ্ছে 3, 20% হচ্ছে ডাবল অর্থাৎ 6। তাহলে মেলদের 6 জন পাস করেছে। একইভাবে যদি ফিমেলদের হিসাবটা আমরা দেখি, ফিমেল হচ্ছে স্টুডেন্ট টোটাল ক্লাসে 100, এর মাঝে 20% ফিমেল স্টুডেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তাহলে 100-এর 20% হচ্ছে 20, এটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট। এই 20 এর মধ্যে আবার পাস করেছে 25% অফ ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস পাসড। তাহলে 20 এর 25% পাস করেছে। 25% মানে 4 ভাগের 1 ভাগ। তো 4 ভাগের 1 ভাগ হলে 20-এর 4 ভাগ হচ্ছে যে 5 জন। তাহলে 5 জন ফিমেল স্টুডেন্ট এরা পাস করেছে। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস পাস দ্য এক্সাম। তাহলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কতজন? এরা কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হচ্ছে এরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মেল 30 জন, ফিমেল 20 জন, অর্থাৎ 50 জন। আর এই 50 জনের মধ্যে পাস করেছে ওভারঅল 6 and 5 11 জন। তার মানে এই 1150 এর কত পার্সেন্ট এটা আমাদের দরকার। 1150 এর কত পার্সেন্ট? 50 যদি 11 হয়, 100-তে তার ডাবল অর্থাৎ 22 হবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে 22% হবে এই কোশ্চেনের অ্যান্সার। সো অপশন ইজ সি। Question number 2. M is a girl and has the same number of brothers as sisters. N is a boy and has twice as many sisters as brothers. M and N are the children of Q. How many children does Q have? তো কিউ এর কয়জন চিলড্রেন আছে, তার মানে কয়জন এখানে মানে বয় এবং গার্লস আছে, এটা টোটালটা কত, অথবা ব্রাদার এবং সিস্টার টোটালটা কত, এটা জানতে চাচ্ছে। তো এই ধরনের কোশ্চেন চাইলে হিট অ্যান্ড ট্রায়াল দিয়ে করা যেতে পারে, অর্থাৎ বয় বা গার্লস এটাকে 2 জন এবং কন্ডিশন অনুযায়ী আরেকজনকে 3 জন বা 3 জন 4 জন 4 জন 5 জন ইত্যাদি ধরে কন্ডিশন অনুযায়ী হিট অ্যান্ড ট্রায়াল দিয়ে করা যেতে পারে। যদি ইকুয়েশনে করি তাহলে আমরা দেখি এম ইজ এ গার্ল, তাহলে এম এর হিসাবটা দেখি। এম যদি গার্ল হয়ে থাকে তাহলে আমরা এই এম যেহেতু গার্লস, তাহলে টোটাল এখানে যদি গার্লসের সংখ্যা জি হয় তো তার সিস্টার কয়জন হবে? টোটাল গার্লসের সংখ্যা যদি জি হয় তাহলে তাকে বাদ দিলে, জি থেকে একজন বাদ দিলে বাকিরা তার সিস্টার। তো এই কয়জন সিস্টার, এবং বলা হচ্ছে যে সেম নাম্বার অফ ব্রাদার্স, তাহলে বয় হবে একই সংখ্যক অর্থাৎ বি। অর্থাৎ গার্লসের সংখ্যা যদি জি হয়, বয়ের সংখ্যা যদি বি হয়, তাহলে এখানে সে নিজেকে বাদ দিয়ে বাকিরা তার বোন, এই জন্য 1 বাদ দেওয়া হয়েছে জি থেকে, টোটাল গার্লস থেকে। তাহলে এই কজন হচ্ছে তার সিস্টার, এবং ব্রাদার যে কজন, বয় যে কজন সেই কজনই ব্রাদার, এই জন্য ইকুয়াল টু বি হচ্ছে। একইভাবে এন এর ক্ষেত্রে এন হচ্ছে যে বয়, যেহেতু সে বয় আর এম ছিল গার্ল, তাহলে বয়ের ক্ষেত্রে আমরা যদি টোটাল বলা হচ্ছে যে এন ইজ এ বয় অ্যান্ড হ্যাজ টোয়াইস অ্যাজ মেনি সিস্টার্স অ্যাজ ব্রাদার্স, তাহলে তার ব্রাদার কয়জন হবে? তার মানে বয় যদি এখানে 20 সংখ্যক হয় তাহলে একজন বাদ দিয়ে এনকে বাদ দিলে বাকিরা হচ্ছে যে তার ব্রাদার, এই কয়জন ব্রাদার। আর সিস্টার হচ্ছে যে কয়জনই গার্লস আছে সেই কয়জন সবাই তার সিস্টার অর্থাৎ জি। এখন এটা ইকুয়াল করব কিভাবে? বলা হচ্ছে যে টোয়াইস অ্যাজ মেনি সিস্টার্স অ্যাজ ব্রাদার্স, অর্থাৎ বোনের সংখ্যা ভাইয়ের সংখ্যার দ্বিগুণ।
তো আমরা যেহেতু ইকুয়েট করব, তাহলে ভাইয়ের সংখ্যাটাকে দ্বিগুণ করলে বোনের সংখ্যার সমান হবে। অর্থাৎ ভাইয়ের যে সংখ্যাটা b-1 এবং বয় থেকে একজন বাদ দিলে বাকিটা তার ভাই, তাকে দ্বিগুণ করলে গার্লসের সংখ্যাটা হচ্ছে, বোনের সংখ্যাটা হচ্ছে। তো এই দুটাকে ইকুয়েট সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে যদি আমরা প্রথমে এখানে যেহেতু b = g-1 আছে, তো এই জায়গায় b এর জায়গায় আমরা ওই ভ্যালুটা বসিয়ে দেই। তাহলে 2 × b এর পরিবর্তে আমরা g-1 অ্যান্ড এখানে আরেকটা -1 আছে ইকুয়াল টু হচ্ছে যে g। তো এখানে 2g এবং -1 -1 -2, তো 2 × 2 মানে হচ্ছে যে -4 ইকুয়াল টু g। এই g এ পাশে নিয়ে আসলে 2g - g মানে সিঙ্গেল g ইকুয়াল টু হচ্ছে যে 4। তার মানে গার্লসের সংখ্যা এখানে 4। তাহলে বয়েজের সংখ্যা আমরা এখান থেকে পাচ্ছি, যেহেতু বয় বলা হচ্ছে যে g-1, তো তার মানে বয় হবে 4 - 1 অর্থাৎ 3। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের এইখানে গার্লসের সংখ্যা এখানে 3 জন, আর সরি এটা বয়ের সংখ্যা, এটা বয় এই যে b, এবং গার্লসের সংখ্যা 4 জন। তাহলে বয় 3 জন, গার্লস 4 জন। তো কিউবের চিলড্রেন তাহলে এই 3 আর 4 মোট 7 জন। 3 + 4 7 7 হবে এই কোশ্চেনের অ্যান্সার, কিন্তু অপশনে 7 নাই, এটা ভুল অপশন দেওয়া আছে, বাট কারেক্ট অ্যান্সার হবে 7। কোশ্চেন নাম্বার 3, the area of the floor of an auditorium is 600 square meter. How many unbroken tiles of dimension 10 × 30 centimeter will be required to cover the floor completely? তাহলে এখানে আমরা একটা ফ্লোর এভাবে চিন্তা করি, এই ফ্লোরের মধ্যে এক একটা টাইলসের যে ডাইমেনশন দেওয়া আছে সেই অনুযায়ী যদি টাইলস লাগে, কতগুলো টাইলস লাগবে। তো তার মানে আমাকে এই জায়গায় একটা টাইলস যদি এটা হয়ে থাকে, এটা একটা টাইলস হয়ে থাকে, তাহলে আমাকে লাগবে যে ফ্লোরের এরিয়া ডিভাইড বাই এক একটা টাইলসের এরিয়া, তাহলে নাম্বার অফ টাইলস পাওয়া যাবে। তো এখন ফ্লোরের এরিয়া কত, ফ্লোরের এরিয়া দেওয়া আছে যে এরিয়া ফ্লোর হচ্ছে 600 স্কোয়ার মিটার, কিন্তু টাইলসের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে সেন্টিমিটার। তার মানে আমাদেরকে এই মিটার থেকে স্কোয়ার মিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে। তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দ্বারা গুণ, কিন্তু যেহেতু এটা স্কোয়ার মিটার তাহলে দুবার 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা স্কোয়ার সেন্টিমিটারে পৌঁছে গেল। এবারে এই এটা হচ্ছে যে আমাদের ফ্লোরের এরিয়া, আর ডিভাইডেড বাই এক একটা টাইলসের এরিয়া বলা হচ্ছে যে 10 × 30, এবং এটা 10 × 30 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ মিলে আর কি সেটা। তো এখন এই এটা দিবে আমাদের, ক্যালকুলেশন করলে আমাদের দিবে কতগুলো টাইলস লাগছে। তো এখানে আমরা সিম্পলিফাই করতে পারি, এখানে 300 300 এই 600-এর মধ্যে দুবার যাচ্ছে, তাহলে 100 × 100 তো 10,000, আর ইন্টু 2 তারপরে 20,000, 20,000। সো 20,000 এখানে অপশন ডি হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 4. The average daily wage of 10 workers is taka 400. If the lowest wage is taka 300, then what is the possible maximum wage? তো possible maximum wage যদি জানতে চাই, তাহলে আমরা যে কোনো একজনকে ম্যাক্সিমাম ওয়েজের চিন্তা করবো, আর বাকিদেরটাকে লোয়েস্ট রেটে ওয়েজটা দিব। তো যেহেতু মোট 10 জন ওয়ার্কার আছে, তাহলে আমরা 9 জনকে লোয়েস্ট ওয়েজ চিন্তা করব, আর বাকি একজন তাহলে ম্যাক্সিমাম ওয়েজটা পাবে। তো 10 জনের টোটাল যেহেতু অ্যাভারেজ যেহেতু 400, তাহলে টোটাল হবে 10 × 400। এখান থেকে আমরা মাইনাস করে দিব ওই 9 জনের লোয়েস্ট ওয়েজ, অর্থাৎ 9 × 300 করে, তাহলে যা থাকবে সেটা একজনের হাইয়েস্ট বা ম্যাক্সিমাম ওয়েজটা থেকে যাবে। তো এটা সিম্পলিফাই করলে এখানে 4000 আর 2700, এই জায়গায় 4000 আর হচ্ছে 2700, so এটা সিম্পলিফাই করলে 1300। সো 1300 উইল বি দ্য অ্যান্সার, অপশন ইজ এ। এখানে চাইলে ডেভিয়েশন মেথডে চিন্তা করা যায়, খুব দ্রুত করা যায় ডেভিয়েশন মেথডে। সেটা হচ্ছে যে যেহেতু লোয়েস্ট ওয়েজ যারা পাচ্ছে 300 করে পাচ্ছে, অ্যাভারেজ থেকে 400 থেকে 100 করে কম, তো এই 100 করে কম 9 জন, তাহলে 100 × 9, এইটুকু তো যে ম্যাক্সিমাম সে পাবেই, মোর আবার যে অ্যাভারেজ যেটা সেটা 400 সেটাও পাবে। তাহলে এখানে 900 এবং 400, এই 1300 হবে যে ম্যাক্সিমাম সে পেতে পারে। Question number 5. Ruby's height is 5 feet 2 inches. Anna is taller than Ruby, but she is not taller than Pamela. Pamela is shorter than her cousin Ronnie, but she is not shorter than Ruby. Who is the tallest in the group? তাহলে এখানে Anna is taller than Ruby, but she is not taller than Pamela. Anna রুবির চাইতে টলার, তাহলে Anna is greater than Ruby, এটা আমরা বলতে পারছি। এই গ্রেটার দেন মানে টলার, বাট শি ইজ নট টলার দেন পামেলা। এখন এই শি ইজ নট টলার দেন পামেলা মানে হচ্ছে যে সে পামেলার চাইতে টলার না,
তো তার মানে পামেলা তার চাইতে টলার অথবা সমান হতে পারে। এই নট টলার দেন পামেলা মানে হচ্ছে যে পামেলা তার চাইতে টলার অথবা সমানও হতে পারে। সে টলার না মানে সে হয় সমান অথবা সে ছোট। তো এই জন্য আমরা পামেলাকে এখানে রাখতে পারি যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, যে কোনো একটা হতে পারে। তো তারপর আবার বলা হচ্ছে যে পামেলা ইজ শর্টার দেন হার কাজিন রনি। এখানে যেহেতু পামেলা আছে, তাহলে পামেলা শর্টার দেন হার কাজিন রনি, তাহলে রনি তার চাইতে আরো বড়। তাহলে এখানে আমরা বড় করে রনিকে এখানে বসাই দিই, রনি। বাট শি ইজ নট শর্টার দেন রুবি, অর্থাৎ এই পামেলা রুবির চাইতে শর্টার না। তো পামেলা রুবির চাইতে শর্টার না, এটা এখান থেকেই ইয়ে হয়ে যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে যে রুবির চাইতে পামেলা বড় এদিকে আছে। তো তার মানে এই চারজনের এখানে সিকোয়েন্সটা পাওয়া গেছে। এখন আমাদের রিকোয়ারমেন্ট আছে হু ইজ দ্য টলেস্ট ইন দ্য গ্রুপ। তো খেয়াল করা যাচ্ছে এখানে রনি সবচেয়ে সামনে আছে, সবচেয়ে টলার। সো রনি, অপশন বি হবে এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, a clock seen through a mirror shows 3:15. What is the correct time shown by the clock? তাহলে shows 3:15, 3:15 মানে হচ্ছে যে 3:15 বা 3:15, 3:15। তো এটা হচ্ছে যে মিররে দেখাচ্ছে, তাহলে কারেক্ট টাইমটা কি হবে? তো মিরর যদি আমরা কল্পনা করি, একটা মিরর এখানে, তো এখানে মানে ক্লক কল্পনা করি, তাহলে ক্লকে যেটা হয় যে লেফট অ্যান্ড রাইট সিচুয়েশন হয়, লেফট রাইট ফান্ডা এখানে চলে আর কি, অর্থাৎ লেফটটা রাইটে দেখায়, রাইটটা লেফটে দেখায়। তো যদি আমার এটা মিররে 3:15 দেখায়, অর্থাৎ আনুমানিক এদিকে হবে ঘড়ির কাঁটাগুলো, তার মানে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি রাইটে ছিল, অর্থাৎ এরকম অবস্থানে ছিল। তো এরকম অবস্থান মানে হচ্ছে যে এটা খুব ক্লোজ টু 8:45 এরকম আর কি। তো 8:45 এখানে অপশন সিতে আছে, সেটা হবে অ্যান্সার। তারপরে ম্যাথমেটিক্যালি এই ধরনের কোশ্চেন করতে চাইলে সেক্ষেত্রে আমরা যেটা করব, এই দুইটার আসলে যোগফলটা হচ্ছে এই 12 ঘন্টা, 12 ঘন্টা মানে অ্যাকচুয়াল টাইম এবং এবং মিরর টাইম যেটা হোক, সেটার যোগফল হচ্ছে সাম হচ্ছে যে 12 ঘন্টা। এই জন্য একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে হলে 12 ঘন্টার সাথে ডিফারেন্সটা বের করলেই হয়। তো 12 ঘন্টা থেকে আমরা এখানে 3:15 বিয়োগ করলে আমরা অ্যাকচুয়াল টাইমটা পাবো, কারেক্ট টাইমটা পাবো। তো 12 ঘন্টা থেকে বিয়োগ করতে গেলে অনেক সময় আমরা 12টা, এটা এই 12:00 এখান থেকে 3:15 বিয়োগ করতে অনেক সময় কষ্ট হয়। এই জন্য এইটাকে আমরা এভাবে করে নিতে পারি, সহজ করে নিতে পারি। 12টা যে কথা, 11:60ও একই কথা, 11:60 একই কথা। তার মানে এই 11:60 থেকে আমরা 3:15 বিয়োগ করলে কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাব। 11 থেকে 3 মানে 8, 60 থেকে 15 মানে 45। সো 8:45 অপশন সি হচ্ছে ম্যাথমেটিক্যালি করলে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, if x by y equal to 1/3, then the value of x squared plus y squared divided by x squared minus y squared. So এখানে দেওয়া আছে x by y equal to 1/3, আর বের করতে হবে x squared plus y squared divided by x squared minus y squared. এখন আমরা যেটা ভ্যালু বের করব, সেখানে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা ভেরিয়েবল কিন্তু স্কোয়ার হিসেবে আছে, 2 ডিগ্রি হিসেবে আছে। যেহেতু প্রত্যেকটাই 2 ডিগ্রি হিসেবে আছে, তার মানে আমরা অ্যাকচুয়াল ভ্যালু 1 এবং 3 ধরে নিয়েও আমরা অ্যান্সার করতে পারি। যদি সবগুলো 2 ডিগ্রি মানে একই ডিগ্রি না থাকতো, পাওয়ার একই না থাকতো, সেই ক্ষেত্রে এখানে x এবং 3x ধরে করতে হতো, বা মানে এখানে একটা ভেরিয়েবল লাগিয়ে, যেমন a এবং 3a বা p এবং 3p ধরে করা লাগতো। যেহেতু এখানে ডিগ্রি সেম আছে, তাহলে আমরা শুধু 1 and 3 বসিয়ে অ্যান্সার করতে পারবো। তাহলে x হচ্ছে যে 1, তো 1 স্কোয়ার, প্লাস y হচ্ছে 3 স্কোয়ার, ডিভাইডেড বাই x স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। সো এখানে 1 স্কোয়ার ইজ 1, 3 স্কোয়ার ইজ 9, 1 প্লাস 9 হচ্ছে 10, ডিভাইড বাই 1 মাইনাস 9 হচ্ছে -8। সো -8 যেহেতু আসছে, তাহলে একটা মাইনাস থাকবে সামনে, আর 8 এবং 10 এবং 8 সিম্পলিফাই করলে 5 এবং 4। So minus 5/4 হবে answer, option is D. Question number 8, what is the total sum of all the interior angles of a parallelogram? একটা প্যারালোগ্রাম মানে হচ্ছে যে সামান্তরিক। তাহলে সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ। আমরা জানি যে কোনো চতুর্ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন্তস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে এটা সত্য 360 ডিগ্রি। তাহলে প্যারালোগ্রামের 4টা সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস মানে 4টা ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, সেগুলোর যোগফল হবে 360, অ্যান্সার ইজ সি। কোশ্চেন নাম্বার 9, the diameter of the driving wheel of a bus is 140 centimeter. How many revolutions per minute must the wheel make in order to keep a speed of 66 km/h? তো
তো রিভলিউশন মানে ঘূর্ণন, একটা ঘূর্ণনে একটা এই মানে সার্কুলার অবজেক্ট, এটা চাকা হোক বন্য কিছু, সেটা হচ্ছে যে একবার ঘূর্ণনে সে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তো পরিধি মানে হচ্ছে যে আমরা জানি পরিধি হচ্ছে যে 2πr, অথবা এটাকে পাই ডি হিসাবেও লেখা যায়। ডি মানে ডায়ামিটার, যেহেতু এখানে ডায়ামিটার হিসেবে আছে আমরা ডায়ামিটার দিয়েও করতে পারি বা রেডিয়াসে ব্যাসার্ধতে কনভার্ট করেও করতে পারি। তাহলে একবার ঘূর্ণনে একটা সার্কুলার অবজেক্ট সেটা তার পরিধি সমান অর্থাৎ 2πr অথবা পাই ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তো এখানে জানতে চাচ্ছে কয়টা রিভলিউশন দিবে পার মিনিটে। তাহলে মনে করি যে n সংখ্যক রিভলিউশন দিবে, তাহলে একবার রিভলিউশনে সে পাই ডি, তার মানে পাই ইন্টু ডি মানে ডায়ামিটার এখানে দেওয়া আছে যে 140 ইন্টু মনে করি n সংখ্যক রিভলিউশন দিবে, তাহলে যেই দূরত্বটা হবে এটা পার মিনিটের কথা বলা হচ্ছে। তো সেই দূরত্বটা হবে এখানে স্পিডের সাপেক্ষে আমরা সময় দ্বারা গুণ করে এই মানে দূরত্বটা বের করবো। তাহলে স্পিড দেওয়া আছে এখানে 66 কিলোমিটার পার আওয়ার। তো 66 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটা ছিল 140 সেন্টিমিটার, তাহলে কিলোমিটার থেকে সেন্টিমিটার নিতে হবে, অর্থাৎ 66 এটা হচ্ছে কিলোমিটার, কিলোমিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে প্রথমে আমরা 1000 দিয়ে গুণ করে এটাকে মিটার নিতে পারি, পরে আবার 100 দ্বারা গুণ করে সেন্টিমিটার নিতে পারি। তাহলে এত সেন্টিমিটার তাহলে যাচ্ছে আসলে পার আওয়ার মানে 1 ঘন্টায়, কিন্তু যেহেতু আমাদেরকে পার মিনিটেরটা বের করতে হবে, অর্থাৎ এটা যদি যাচ্ছে 60 মিনিটে, তাহলে 1 মিনিটে যাবে কত, এটাকে ডিভাইড বাই 60 করলেই হবে। তার মানে এই দুটো কিউট করলে এখানে যে আননোন আমাদের এই এন, এটা আমাদের সোলুর অ্যান্সার দিবে আর কি, এখানে কতটা ঘূর্ণন দেবে। তাহলে এই এন বের করতে হলে আমাদেরকে এনটাকে রেখে এ পাশে সবকিছু নিয়ে আসি আমরা। নিচে এখানে 60 ছিল, এরপরে ইন্টু এই পাইয়ের ভ্যালু হচ্ছে যে 22/7 আমরা অ্যাপ্লাই করতে পারি, 22/7 যেটা সেই 7টা উপরে উঠে যাবে। তো এটা আমরা খেয়াল রাখি, আর হচ্ছে যে ইন্টু 140 এখানে আসবে, আর উপরে আগে থেকে ছিল 66 ইন্টু 1000 ইন্টু 100, এবং ওই 22/7 এর 7টা এখানে উঠে আসবে। তো এটাকে সিম্পলিফাই করলে 11 এখানে দুবার, 11 এখানে 6 বার পাচ্ছি আমরা। তো এখানে একটা 0 ছোট কেটে দিই, এখানে একটা 0 কেটে দিই, 6 এখানে 6 ক্যান্সেল হয়ে গেল। এরপরে আছে যে এখানে 0 এখানে একটা কমাই দেই, এখানেও একটা 0 কমিয়ে দেই, তো থাকছে এখানে 2 ইন্টু 7 দিয়ে এখানে ক্যান্সেল করা যাচ্ছে। তো 1000/4, বা আমরা একটু ছোট করে নিতে পারি, এটা এখানে 5 বার, আর এখানে 50, তো 5 ইন্টু 50 হচ্ছে 250, 250। তো তার মানে রিভলিউশন যেটা হবে, নাম্বার অফ রিভলিউশন বা রোটেশন, সেটা হচ্ছে 250, 250, অ্যান্সার ইজ বি। Question number 10. The perimeter of a rectangle is 20 cm. If the length of the rectangle is 6 cm, then its breadth is what? তো পেরিমিটার দেওয়া আছে 20 সেন্টিমিটার, আমরা জানি পেরিমিটার হচ্ছে যে লেংথ প্লাস ব্রেথ এর ডাবল, লেংথ প্লাস ব্রেথ ইন্টু 2 যেটা, সেটা পেরিমিটার, এবং এই ভ্যালুটা এখানে 20 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখন এই লেংথের এর মধ্যে দেওয়া আছে যে লেংথ হচ্ছে যে 6 এবং ব্রেথ কত, তো তার মানে 2 ইন্টু 6 প্লাস বি যেটা, সেটা ইকুয়াল টু হচ্ছে যে 20। তো 2 ক্যান্সেল করে দিলে এখানে 6 প্লাস বি যেটা, সেটা হচ্ছে যে 2 দ্বারা কাটলে এখানে 10, অ্যান্ড বি ইকুয়াল টু তাহলে 10 মাইনাস 6 দ্যাট ইজ 4। তার মানে ব্রেথ হচ্ছে যে 4, অপশন ইজ এ। এটা আমরা মুখোমুখি চিন্তা করা যেতে পারে, মানে পেরিমিটার হচ্ছে যে লেংথ আর ব্রেথের ডাবল, তো ডাবল যদি 20 হয় তাহলে শুধু লেংথ আর ব্রেথ হবে তাকে 2 দ্বারা ভাগ করলে 10, এই 10 এর মধ্যে লেংথ হচ্ছে 6 ইউনিট, তাহলে 6 সেন্টিমিটার, তাহলে 6 বাদ দিলে বাকিটা ব্রেথ অর্থাৎ 4 চলে আসবে। Question number 11. A man needs money for 120 days. He asks the banker for a loan and the banker charges taka 360 at the rate of 6% per annum. What is the amount of loan? What is the amount of loan মানে হচ্ছে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত সেটা জানতে চাচ্ছে। তো আমরা জানি প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম ইকুয়াল টু হচ্ছে যে ইন্টারেস্ট, টোটাল যে ইন্টারেস্টটা পাওয়া যায় সেটা। তো এখানে প্রিন্সিপাল কত জানতে চাওয়া, মনে করি প্রিন্সিপালটা পি ইন্টু রেট অফ ইন্টারেস্টটা এখানে বলা হচ্ছে যে 6% পার অ্যানাম, তার মানে 6/100 ইন্টু টাইম পিরিয়ডটা এখানে বলা হচ্ছে যে 120 ডেইজের জন্য। তো 120 ডেইজ যদি আমরা এটাকে ইয়ারে কনভার্ট করি তাহলে 360 ডেইজের সাথে কম্পেয়ার করতে হবে 120/360, অথবা আমরা 120 ডেজকে মাসে যদি কনভার্ট করি 30 দিনে 1 মাস, তাহলে এখানে 3 4 12 4টা মাস থাকে, 4 মান্থ। তার মানে হচ্ছে যে 4 মান্থ অর্থাৎ 4 বাই, যেহেতু 12 মাসে 1 বছর, 4/12 এটা করতে পারি।
তাহলে এটা হচ্ছে যে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম ইকুয়াল টু হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট যেটা সেটা এখানে বলা হচ্ছে যে টাকা 360 আসছে। তো সো এই পি কত সেটা আমাদের রিকোয়ারমেন্ট, পি আমরা এখানে রেখে দিই। তো এখানে সিম্পলিফাই করলে যদি এখান থেকে একটু কাটে ছোট করি, এখানে 3 আর এখানে 2, তো পি ইকুয়াল টু হচ্ছে যে 360 ইন্টু 100 অ্যান্ড ডিভাইড বাই 2। সো 2 দ্বারা 360কে কাটলে 180, 180 18 দুগুণে 36 আর 100 ইন্টু 100 তার মানে 18,000, 18,000 ইজ দ্য অ্যান্সার। অপশন হচ্ছে সি। এটাকে ক্যালকুলেশন আরও ছোট করে চিন্তা করা যেতে পারে, সেটা হচ্ছে যে 6% যদি আমার রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে ইফেক্টিভ রেটটা হবে কত 4 মাসে, মানে বছরে যদি 6% হয় তাহলে 4 মাস হচ্ছে 1 বছরের 3 ভাগের 1 ভাগ, 1 বছরের 3 ভাগের 1 ভাগ 4/12, 1/3। তো পুরো 1 বছরে যদি 6% হয় তাহলে মানে 1/3 পিরিয়ডে হবে এই 6/3 অর্থাৎ 2%, 2% করে পাচ্ছে। তাহলে এই 2%-এর যে ভ্যালুটা ইন্টারেস্ট সেটাই হচ্ছে যে 360 টাকা। তাহলে প্রিন্সিপাল মানে হচ্ছে যে 100% কত, 100% কত। তো এটা খেয়াল করা যায়, এখানে 2 হয়ে গেছে 360 অর্থাৎ 180 গুণ, তাহলে 100 যেটা সেটাও 180 ইন্টু 100 অর্থাৎ 18,000 টাকা হবে। এটা এভাবে করে মুখোমুখি করা যেতে পারে। Question number 12. The average monthly income of P and Q is taka 5050. The average monthly income of Q and R is taka 6250, and the average monthly income of P and R is taka 5200. Calculate the monthly income of P. তাহলে যেহেতু এখানে অ্যাভারেজ ইনকাম দেওয়া আছে, তাহলে আমরা টোটাল ইনকাম যদি বের করতে চাই তাহলে P প্লাস কিউ প্লাস আর এর টোটাল ইনকাম হবে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে 5050 প্লাস হচ্ছে 6250 এবং প্লাস হচ্ছে 5200, এটার যোগফলটাই হয়ে যাবে। কারণ এখানে অ্যাভারেজ যখন বলে দুইজনে দুইজন করে তাহলে টোটাল হবে 2 দ্বারা গুণ, তাহলে এই প্রত্যেকটা 2 দ্বারা 2 দ্বারা 2 দ্বারা গুণ করা হবে। কিন্তু যেহেতু পি 2 বার আসছে, কিউ 2 বার আসছে, আর 2 বার আছে, তাহলে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে একবার গুণ করব আবার ভাগ করব, সেটা না করে আমরা একবারেই তাহলে শুধুই এই যা আছে তাই যোগ করলে আমরা কিন্তু পি প্লাস কিউ প্লাস আর পেয়ে যাচ্ছি। তো সেই ভ্যালুটা কত এখানে 5000 6000 5000, তাহলে 16000 16200 450 500 16200 400 16500, এটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। কিন্তু জানতে চাওয়া হচ্ছে যে ক্যালকুলেট দ্য মান্থলি ইনকাম অফ পি, পি এর ইনকামটা কত। তাহলে যেহেতু এখানে পি প্লাস কিউ প্লাস আর আছে, পি এরটা জানতে চাইলে আমরা কিউ প্লাস আর যেটা সেটা মাইনাস করে দিব। তো কিউ প্লাস আর আছে এখানে, কিউ এবং আর এর অ্যাভারেজ যেটা সেটা হচ্ছে যে 6250। তো অ্যাভারেজ যদি 6250 হয় তাহলে পি এরটা আসবে এখান থেকে এই 6250 এর ডাবল, কারণ অ্যাভারেজ হচ্ছে 6250, তাহলে টোটাল কত 6250 ইন্টু 2, এটা মাইনাস করে দেবো। তাহলে এখান থেকে পি এর টাকাটা আসবে তাহলে এই 16500, এখান থেকে মাইনাস করবো 6250 ইন্টু 2 করলে যা তাই আসবে অ্যান্সার। তো সো এখানে দেখা যাচ্ছে 16500 আর এই জায়গায় 6250 মানে 6 2 12 12500, তো 16500 মাইনাস 12500 তার মানে 4000 হবে অ্যান্সার 4000। সো 4000 অপশন এ আছে কোশ্চেনে। Question number 13. The present ratio of students to teachers at a certain school is 30:1. If the number of students were to increase by 50 and that of teachers were to increase by 5, the ratio of students to teachers would then be 25:1. What is the present number of teachers? এটাকে ইকুয়েশন দিয়ে করা যেতে পারে, অর্থাৎ আমরা যদি স্টুডেন্ট সংখ্যা 30x এবং টিচারের সংখ্যা x ধরে থাকি তাহলে 30x ডিভাইড বাই এক্স। এখন স্টুডেন্ট সংখ্যা 50 বেড়েছে তাহলে 30x প্লাস 50, আর টিচারের সংখ্যা 5 বেড়েছে প্লাস 5 ইকুয়াল টু, তাহলে নিউ রেশিওটা হচ্ছে যে 25:1, তার মানে 25/1। এখান থেকে সলভ করলে x পাওয়া যাবে, x বের করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। এটা করা যেতে পারে অথবা ক্রস প্রোডাক্ট করা যেতে পারে রেশিও অ্যাপ্রোচে, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ইস টু টিচার সেটা হচ্ছে যে 30:1 ইনিশিয়াল রেশিও এবং ফাইনাল রেশিও সেটা 25:1।
তো এখন এদের অ্যাবসলিউট ডেভিয়েশন যেটা সেটা স্টুডেন্টের ক্ষেত্রে 50 জন বেড়েছে, টিচারের ক্ষেত্রে 5 জন বেড়েছে। তো ক্রস প্রোডাক্ট আমাদেরকে বলে যে এই 30 × 1 is 30, 25 × 1 is 25। 30 - 25 হচ্ছে যে 5 ইউনিট, এই 5 ইউনিটের ভ্যালু আসবে এই 25 × 5 মাইনাস 50 × 1। 25 × 5 হচ্ছে 125 আর মাইনাস 1 × 50 হচ্ছে 50, 125 মাইনাস 50 হচ্ছে যে 75। তার মানে হচ্ছে যে এখানকার রেশিওর 5 ইউনিট হচ্ছে 75, তাহলে 1 ইউনিট যেটা সেটা হবে 15 5 দিয়ে ভাগ করলে। তো যেহেতু আমাদেরকে টিচার সংখ্যা জানতে চাই, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট নাম্বার অফ টিচার্স, তো টিচারের সংখ্যা কিন্তু 1। প্রেজেন্ট নাম্বার মানে হচ্ছে যে টিচার কিন্তু বাড়েনি, বিকজ এটা ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার টু ইনক্রিজ, মানে কন্ডিশনাল সেন্টেন্স, এটা কিন্তু ফাইনালি 5 জন আর বাড়েনি, অর্থাৎ আগেও যা তা পরেও তা, এটা বলা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশন দিয়েছে, যদি বাড়তো তাহলে এটা হতো। তো তার মানে যেটা 1 ইউনিট যেটা সেটাই আমাদের অ্যান্সার, অপশন ইজ 15, অ্যান্সার ইজ অপশন ডি। Question number 14. A worker was hired for 7 days. Each day he was paid taka 10 more than what he was paid for the previous day of work. The total amount he was paid in the first 4 days of work equaled the total amount he was paid in the last 3 days. What was his starting pay? তো তার মানে 7 দিনের জন্য হায়ার করা হয়েছে এবং তাকে প্রত্যেক দিন 10 টাকা অধিক দেওয়া আছে, মোর দেওয়া আছে প্রিভিয়াস দিনের চেয়ে। আগের দিন যা পায় তার পরের দিন 10 টাকা করে বেশি পায়, প্রতিদিন 10 টাকা করে এভাবে করে বাড়তে থাকে। তো এখানে দেখা গেল যে প্রথম 4 দিনের যে এটা তার যে পেমেন্টটা সেটা শেষ 3 দিনের পেমেন্টের সমান। তাহলে স্টার্টিং পেটা কত জানতে চাওয়া হচ্ছে। তো স্টার্টিং পেটা যদি আমরা x ধরে নিই, তাহলে তার পরের দিন সে পাবে, যেহেতু 10 টাকা করে বাড়ে, তাহলে x + 10। তারপর দিন আবার 10 টাকা করে বাড়বে, তাহলে সেটা হয়ে যাবে x + 20, যেহেতু 10 বাড়বে তাহলে 10 এর সাথে আরো 10 বাড়বে। অ্যান্ড এরপরের দিন হবে, চতুর্থ দিন হবে x + আরো 10 বেড়ে 30। তাহলে এটা 4 দিনের টাকা, এই 4 দিনের টাকা ইকুয়াল টু হচ্ছে তার শেষের 3 দিনের টাকা। তো শেষের 3 দিন কি হবে, পঞ্চম দিন মানে চতুর্থ দিনের পরে আবারও 10 বাড়বে, অর্থাৎ এটা হয়ে যাবে x + 10 বেড়ে 40, তারপরে হবে x + 50 এবং আরো একদিন x + 60। তো এইটা ইকুয়াল বলাই আছে কোশ্চেনে। এখন জানতে চাইছে স্টার্টিং পেটা কত, অর্থাৎ এই x এর ভ্যালুটা কত। তো আমরা দুই পাশে যদি সিম্পলিফাই করি, এখানে x আছে 1টা 2টা 3টা 4টা 4x আর প্লাস সংখ্যা আছে এখানে 30 20 এবং 10, তার মানে হচ্ছে যে 60। 4x + 60 ইকুয়াল টু, এখানে যদি দেখি তাহলে x আছে 3টা 3x আর প্লাস ভ্যালু আছে এখানে 60 and 40 100 এবং প্লাস 50 150। তাহলে 3x এখানে চলে আসলে, বাম পাশে চলে আসলে 4x - 3x মানে সিঙ্গেল x ইকুয়াল টু 150 - 60, 150 - 60 ইকুয়াল টু 90। তো তার মানে 90 আসতেছে, অর্থাৎ স্টার্টিং পেটা 90, অপশন তাহলে এ। কোশ্চেন নাম্বার 15. A man sells 2 commodities for taka 4000 each, neither losing nor gaining in the deal. If he sold one commodity at a gain of 25%, then what is the cost price of another commodity? তো দুইটা কমোডিটি তাদের সেল করেছে, সেল অর্থাৎ সেল প্রাইস দুইটারই সেম 4000 টাকা করে ইচ বলা আছে। তাহলে আমরা কমোডিটি 1 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে সিপি ইজ টু এসপি বলা হচ্ছে যে ইফ হি সোল্ড ওয়ান কমোডিটি অ্যাট এ গেইন অফ 25% গেইনে সিপি ইজ টু এসপি যদি নেই, তাহলে 25% মানে 1/4, 4-এ 1 বেশি। তো তার মানে সিপি যদি 4 টাকা হয় তাহলে এসপি হবে 5 টাকা। কমোডিটি 2 এর ক্ষেত্রে যেহেতু দুইটারই এসপি সেম বলা আছে, তার মানে কমোডিটি 2 এর ক্ষেত্রেও এসপি তাহলে 5ই হবে, কারণ এখানে 5 আছে এখানে 5 হবে। এখন তাহলে বলা হচ্ছে যে নিদার লুজিং নর গেইনিং, মানে এই ট্রানজ্যাকশনে সে গেইনও করা নাই লসও করা নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কমোডিটিতে সে 25% গেইন করেছে। তার মানে এখানে রেশিওতে যদি দেখি 4 থেকে 5 1 ইউনিট গেইন করেছে, 4 থেকে 5 1 ইউনিট গেইন করেছে। যেহেতু দিন শেষে সে প্রফিট লস কিছুই করেনি, তাহলে নিশ্চয়ই সে কমোডিটি 2-তে 1 ইউনিট লস করেছে। তো 1 ইউনিট যদি লস করে বিক্রয় মূল্য 5 হয়, তাহলে ক্রয় মূল্য সিপি নিশ্চয়ই 6 ছিল, কারণ 6-এ 1 লস করি তো 5 হবে। তো তাহলে এখানে দুইটাই আমাদের সিপি হচ্ছে এই 5 করে, এসপি হচ্ছে 5 করে, কিন্তু সিপি প্রথম কমোডিটিতে 4 আর দ্বিতীয় কমোডিটি যেটা কমোডিটি 2 অ্যানাদার কমোডিটি সেটাতে 6। এই 6 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো সেটা সিম্পল, এই 5 ইউনিট যেটা এসপি সেটা কিন্তু 4000 বলা আছে। 5 ইউনিট যদি 4000 হয়, তাহলে 6 ইউনিট এই দ্বিতীয় কমোডিটির সিপি সেটা কত? তো সেটা হবে 5 ইউনিট 4000 মানে 800 গুণ
তো 6 × 8 6টা 6 8 6টা 48 4800 টাকা। তো 4800 টাকা হবে, তাহলে এটার অ্যান্সার অপশন তাহলে ডি। আর চাইলে পুরো ভ্যালু ধরেও চিন্তা করে করা যেত, রেশিও না বুঝলে। সেই ক্ষেত্রে আমাদের প্রথম কমিউনিটির ক্ষেত্রে কমিউনিটি 1, সেই ক্ষেত্রে সিপি আমরা জানি না, কিন্তু এসপি যেহেতু 4000 টাকা, এসপি যেহেতু 4000 টাকা, তাহলে সিপিটা কি হবে? সিপিটা হবে আবারও সেই রেশিওর হেল্প নিতে পারলে ভালো, যে 5 ইউনিট যদি 4000 হয় তাহলে 4 ইউনিটটা কত। তো সেটা কাটাকাটি সিম্পলিফাই করলে সেটা আসবে 5 হচ্ছে 8 গুণ 40, তাহলে 4 8 32, তার মানে 3200 টাকা। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে যতটুকু প্রফিট হয়েছে 800 টাকা, যেহেতু লাভ লস কিছুই হয় নাই, তাহলে 4000 টাকা সেই ক্ষেত্রে এখানে ততটুকুই লস হয়েছিল, লস হয়ে 4000 টাকা হয়েছে। তো যদি লস হয়ে 4000 টাকা হয়, তাহলে সেই টাকাটা কত ছিল, সিপিটা কত ছিল কমিউনিটি 2 এর ক্ষেত্রে? তাহলে সেটা ছিল নিশ্চয়ই 4800 টাকা। তাহলে 4800 টাকা থেকে 800 টাকা লস হয়ে 4000 হয়েছে, কারণ দুই ক্ষেত্রেই এসপি সমান কোশ্চেনে বলা ছিল। তাহলে এই 4800 এটা হবে আদার কমিউনিটির কস্ট প্রাইস। Question number 16. Find the number of zeros in 10 into 20 into 30 into ... into 1000। তার মানে এখানে 10, তারপরে 20 মানে 10 এর মাল্টিপল, তারপরে 30 30, এভাবে করে 10 এর মাল্টিপল যেতে যেতে 1000 পর্যন্ত যাবে। এটাকে গুণ করলে নাম্বার অফ জিরোস কয়টা আসবে, অর্থাৎ এন্ডে এই গুণফলের শেষে কয়টা জিরো আসবে সেটা আমাদের এখানে বের করতে হবে। তো এখানে যেহেতু গুণ আছে 10 into 20 into 30, আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে যে 10 into 1 প্রথমটা, তারপরে ইন্টু 20কে লিখতে পারি হচ্ছে যে 10 into 2, এরপরে 30কে লিখতে পারি ইন্টু এটা 10 into 3, 10 into 3। তো এভাবে করে চলতে থাকবে 10 into 4, 10 into 5, যেতে যেতে এই 1000 মানে হচ্ছে তাহলে 10 into 100। তো এবার আমরা যে 10কে আলাদা করলাম, প্রত্যেকটা 10, এই 10গুলোকে আমরা যদি এখানে মাঝখানে যোগ থাকতো তাহলে আমরা কিন্তু কমন নিতাম, বাট এখানে গুণের সম্পর্ক আছে। তার মানে এই একটা 10 ইন্টু আরেকটা 10 ইন্টু আরেকটা 10, এভাবে করে 100টা 10 আছে। তো 100টা 10 গুণ করলে 10 টু দি পাওয়ার 100 হয়ে যায়। 100টা 10 গুণ করা মানে 10 টু দি পাওয়ার 100 হয়। আবার এইখানে আবার সাথে সাথে আবার ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এভাবে আছে। তাহলে ইন্টু আবার এই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 আপ টু এভাবে করে 100 পর্যন্ত ইন্টু আছে, ইন্টু আছে। তো এখন প্রথম পার্ট যেটা, এটা 10 টু দি পাওয়ার 100 মানে হচ্ছে যে একের পরে 100টা শূন্য, এটা বোঝা যাচ্ছে একের পরে 100টা শূন্য। কিন্তু এখান থেকে আমাদেরকে কিছু জিরো দিবে, এখানে একের পর 100টা শূন্য অপশনে আছে, এটা কিন্তু শেষ না, কারণ এখানে আরো কিছু জিরো আসবে এভাবে করে। তো এটা আসলে কি, এটা আসলে যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু আপ টু 100, মানে এটাকে লেখা যায় 100 ফ্যাক্টোরিয়াল। এখন যে কোনো একটা ফ্যাক্টোরিয়ালে কতগুলো শূন্য আছে সেটা বের করার সহজ উপায়, সেটা হচ্ছে যে এটাকে 5 দ্বারা কন্টিনিউয়াসলি ডিভাইড করে যাওয়া, অর্থাৎ 100কে 5 দ্বারা ডিভাইড করলে এখানে প্রথমে 20 আসবে। এরপরে যদি এই যে রেজাল্ট আসবে তাকে যদি আবার 5 দ্বারা ভাগ যায় তাহলে আবার করতে হবে। তো 20কে তো 5 দ্বারা ভাগ যায় কবার, 4 বার। এরপর আর 4কে কিন্তু আর 5 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আর যাবে না। তাহলে জিরো কয়টা হবে, জিরো হবে এখানে 20 এবং এই 4, অর্থাৎ 24 জিরো আসবে। 24 জিরো আসবে এই 100 ফ্যাক্টোরিয়ালে। কিন্তু এখানে তো আরও 100টা জিরো ছিল। তো তাহলে ফাইনালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এখানে এই 100টা জিরো আমি 100 লিখছি, আর প্লাস আরও মানে একটা জিনিসকে যখন আমি, যেমন আমি এখানে যদি বলি যে 3টা শূন্য আর এখানে পরে আবার আরও একটা শূন্য, গুণ করলে মোট আসলে এই শূন্যগুলো যোগ হয়, শূন্যগুলো যোগ হয়। আমি যদি বলি যে 1 2 3 4, 4টা শূন্য ইন্টু এখানে আরও 2টা শূন্য, তাহলে এটা গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে যে একের পরে মোট 6টা শূন্য, মানে এই শূন্যগুলো যোগ হচ্ছে। তো 1 2 3 4 5 6 এটা হয়। তো একইভাবে এখানে যেহেতু প্রথম পার্টে 100টা শূন্য আর পরের পার্টে এখানে আমরা বের করলাম যে 24টা শূন্য, তাহলে এটা মানে আলটিমেটলি কয়টা শূন্য সেটা যোগ হবে। তো যোগ হলে 100 যোগ 24, অর্থাৎ 124টা 124 জিরো আসবে অ্যাট দ্য এন্ড। তাহলে অ্যান্সার হবে অপশন বি। Question number 17. The total number obtained by student in physics, chemistry and mathematics together is 120 more than the marks obtained by him in chemistry. What is the average mark obtained by him in physics and mathematics? তাহলে টোটাল মার্কস হচ্ছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স, সেটা হচ্ছে যে 120 বেশি কার থেকে, কেমিস্ট্রি থেকে। তার মানে এই ভ্যালু থেকে মাইনাস যদি আমরা কেমিস্ট্রি করি, এই তিনটার যোগফল থেকে কেমিস্ট্রির নাম্বার মাইনাস করি, তাহলে সেটা হচ্ছে যে 120 আসবে, কারণ 120 মোর বেশি, 120 মোর বলা আছে।
তো এইখান থেকে খেয়াল করা যায় যে কেমিস্ট্রি আলটিমেটলি ক্যান্সেল হয়ে, অর্থাৎ এই 120 যেই ভ্যালুটা বেশি সেটা আসলে ফিজিক্স প্লাস ম্যাথের সাম। তো ফিজিক্স প্লাস ম্যাথে হচ্ছে যে 120 তাহলে পাচ্ছে। জানতে চাচ্ছে যে অ্যাভারেজ মার্ক অবটেইন বাই হিম ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, তাহলে অ্যাভারেজ কত হবে? ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্সের অ্যাভারেজ, তো দুইটা সাবজেক্ট, এই জন্য 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ পাবো 60 উইল বি দ্য অ্যান্সার, অপশন ইজ বি। Question number 18. In a factory, there are workers, executives, and clerks. 85% of the employees are workers, 660 are executives, and the remaining 264 employees are clerks. How many employees are there in the factory? তাহলে এখানে আছে কে ওয়ার্কার, এক্সিকিউটিভ এবং ক্লার্ক আছে। ওকে, তাহলে ওয়ার্কার প্লাস এক্সিকিউটিভ প্লাস ক্লার্ক, এর মাঝে বলা হচ্ছে যে 58% অফ দ্য এমপ্লয়িজ আর ওয়ার্কার্স, ওয়ার্কার হচ্ছে 58%, এবং এক্সিকিউটিভ এবং ক্লার্কের ক্ষেত্রে পার্সেন্টেজ বলা নাই, তবে সংখ্যা বলা আছে, সেটা কত? 660, এক্সিকিউটিভ হচ্ছে যে 660 অ্যান্ড প্লাস ক্লার্ক হচ্ছে যে 264। তাহলে এখন যেহেতু এই তিনটা গ্রুপই আছে, তাহলে তিনটা মিলে নিশ্চয়ই 100% হবে যদি পার্সেন্টেজে বলি। তো তিনটা মিলে যদি 100% হয়, এর মাঝে ওয়ার্কার আছে 58%, তাহলে বাকিটা তাহলে 100 থেকে 58 বাদ দিলে যেটা সেটা, অর্থাৎ 42%। তো তার মানে হচ্ছে যে এক্সিকিউটিভ এবং ক্লার্ক মিলে 42% আছে এই টোটাল কোম্পানির টোটাল এমপ্লয়ের। তো এই 42% এখানে যদি সাম করি আমরা কত পাচ্ছি? এখানে 600, 4, 2 and 924। তার মানে 42% এমপ্লয়ীদের 42% হচ্ছে 924, তাহলে টোটাল এমপ্লয়ি কত, মানে 100% কত, এটা আমাদের দরকার। 42% হচ্ছে 924, সো 100% ইজ হোয়াট, এটা আমাদের কত বের করতে হবে। আচ্ছা, তো এখানে 42 এর সাথে সম্পর্ক আছে, আমরা গুণ করেও করতে পারি। 100 ইন্টু 924 ডিভাইড বাই 42, 42 একবার দুবার যাবে, থাকবে হচ্ছে 84, 84 থাকে আবারও, তার মানে আবারও দুবার যাবে, তো 22 ইন্টু 100, তার মানে 2200। তো টোটাল এমপ্লয়ি হচ্ছে তাহলে 2200, অপশন হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 19. Salam earns টাকা 8.50 per hour on days other than Friday and twice than the rate on Friday. Last week he worked a total of 50 hours including 8 hours on Friday. What is his earning for the week? Salam earns টাকা 8.50 per hour on days other than Friday. অর্থাৎ ফ্রাইডে বাদে বাকি দিনগুলো, আদার দেন ফ্রাইডে বাদে বাকি দিনগুলো সে 8.5 টাকা করে আর্ন করে, অ্যান্ড টোয়াইস দেন দ্য রেট অন ফ্রাইডে, আর ফ্রাইডেগুলোতে ওই অন্য দিনের চাইতে সে দ্বিগুণ আর্ন করে। তো দ্বিগুণ আর্ন করা মানে হচ্ছে তাহলে এই 8.5-এর দ্বিগুণ 8.5-এর ডাবল 17 টাকা করে। তো এখন 50 ঘন্টা একটা উইকে সে কাজ করেছে, যার মধ্যে 8 ঘন্টা ফ্রাইডে ছিল, তাহলে তার টোটাল আর্নিং কত? তো এই 50 ঘন্টার মধ্যে তাহলে দুইটা ভাগে সে আর্নিং করবে, একটা হচ্ছে 8 ঘন্টা ফ্রাইডে, তাহলে 8 ঘন্টা এখানে চলে গেলে বাকি থাকে তাহলে 42 আওয়ার আদার দেন ফ্রাইডে। এই 8 ঘন্টা 42 আওয়ার যেটা, সেটা প্রত্যেক দিন সে 8.50 করে পাচ্ছে, আর 8টা ফ্রাইডে সেটাতে ডাবল পাচ্ছে, 8.5 এর ডাবল হচ্ছে 17, তাহলে এখানে 17 করে পাচ্ছে। তাহলে এখানে টোটাল কত পাবে সেটা আমাদের রিকোয়ারমেন্ট। তো 8 ইন্টু 17, 8 ইন্টু 10 হচ্ছে 80, আর 7 8 56, 80 এবং 56 136, আর এখানে হচ্ছে যে 42 ইন্টু 8.5, তো এটাকে যদি আমরা ডাবল করি এটা হবে 17, আর এটাকে হাফ করতে হবে 21, তো 21 ইন্টু 17 একই কথা। তো 21 ইন্টু 17 নেওয়া যায় কিভাবে? 17 ইন্টু 20, 17 3 34, 340, আর 17 একবার 340, আর 17 357, তাহলে এখান থেকে আসবে 357, তাহলে টোটাল পাবে সে এখানে 3 আর হচ্ছে 9 এবং এখানে 4, সো 493 টাকা, 493, তাহলে অপশন ডি তে আছে, এটাই হবে অ্যান্সার আর কি। কোশ্চেন নাম্বার 20. A train 240 meter long passes a pole in 24 seconds. How long will it take to pass a platform 50 meter long? তাহলে একটা ট্রেন যার
লেন্থ হচ্ছে 240 মিটার, সেটা একটা পোলকে অতিক্রম করে। তো আমরা জানি একটা পোলকে যখন অতিক্রম করে একটা পোল, একটা একজন ম্যান বা যাদের লেন্থটা নেগলিজিবল, সেরকম ক্ষেত্রে এই বস্তুটাকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের লেন্থ অতিক্রম করা। তাহলে নিজের লেন্থ তো 240 মিটার ট্রেনের লেন্থ, তার মানে 240 মিটারটা লেন্থটাই সে ট্রেনটা ক্রস করতে গিয়ে 24 সেকেন্ড নেয়। এখন জানতে চাচ্ছে তাহলে একটা প্ল্যাটফর্ম যার লেন্থ হচ্ছে 650 মিটার সেটা ক্রস করতে কত সময় নেবে। কিন্তু আমরা খেয়াল করব যে প্ল্যাটফর্ম যখন অতিক্রম করে তখন শুধুমাত্র প্ল্যাটফর্ম না, ট্রেনের নিজের লেন্থ অতিক্রম করতে হয়। তো তার মানে যখন পোল অতিক্রম করে তখন 240 মিটার অতিক্রম করে। তো সেই 240 মিটার অতিক্রম করে সে 24 সেকেন্ডে। এবং যখন সে প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন এই প্ল্যাটফর্মের নিজের লেন্থ 240 এবং প্লাস 650 প্ল্যাটফর্মের লেন্থ সেটাও অতিক্রম করতে হবে তাকে। শুধু প্ল্যাটফর্ম অতিক্রম করলে হবে না, মানে 650 ধরলে হবে না। তাহলে এই লেন্থটা হচ্ছে টোটাল এখানে 890 মিটার। তো এই 890 মিটার অতিক্রম করতে কত সময় নেবে। তো এখানে সম্পর্ক একটা দেখাই যাচ্ছে যে 240টা 24 হয়েছে, মানে 10 ভাগ হয়েছে, 10 দিয়ে ভাগ করা হয়েছে, 0 চলে গেছে। তাহলে একইভাবে এখানেও এটাকেও 10 ভাগ হয়ে যাবে, অথবা 0টাকে বাদ দিয়ে দিলে 89 সেকেন্ড হবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার, তো 89 সেকেন্ড অপশন হচ্ছে এখানে বি। So these are the questions and thanks for watching.